আমার নাম শামীম। আমি পেশায় একজন কাঠুরিয়া। গাছ কাটাই আমার একমাত্র পেশা। আমি এই কাজ ছাড়া আর কোনো কাজই পারি না। পড়াশোনা কখনো করিনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ফাঁকি দিতাম। গরিব পরিবারের সন্তান, পড়াশোনা করে কি হবে? তার থেকে ভালো মাঠে কাজ করেই কটা টাকা রোজগার করতে পারলে ঘরে কিছু খাবার আসবে, সেই চিন্তা করেই। আর তাছাড়া পড়াশোনা আমার নিজের কাছেও খুব বেশি একটা ভালো লাগতো না। আমার আব্বা একজন কৃষক এবং আমি নিজে একজন কাঠুরিয়া। ছোটবেলা থেকে আব্বার সঙ্গে মাঠে কাজ করে বড় হয়েছি। একদিন গাছ কাটার উদ্দেশ্যে একটি পুরাতন ভিটায় আমি গিয়েছিলাম। সেই ভিটার মাঝখানের একটি গাছ সেই মালিক বিক্রি করে দিয়েছিল। সেই গাছটা আমি একাই কাটছিলাম, কিন্তু কে জানতো সেই গাছে এমন রহস্য লুকিয়ে আছে যা কিনা আমার জীবন দুর্বিষহ করে তুলবে এবং সেই সঙ্গে আমার প্রতি একটা আশিক হয়ে যাবে। সে কোনো স্বাভাবিক দুনিয়ার কেউ ছিল না। সে ছিল ভিন্ন এক জগতের মেয়ে, যে শুরুতে আমাকে শাস্তিস্বরূপ তাদের দেশে নিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আমার প্রেমে পড়ে এবং আমিও তার রূপ এবং যৌবন দেখে তার প্রেমে পড়ে যাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা। আমি কিভাবে সেই পরীটির দেখা পেলাম এবং সেই সঙ্গে কিভাবে সেদিনকে আমি সেই ভিটায় কাট কাটতে গিয়ে সেই পরীটি আমাকে ধরেছিল, সেই ঘটনাটি জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আপনার মোবাইলে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আজকের কাঠুরিয়ার জীবনের ঘটনায়। আমার নাম শামীম, গ্রামের খুব দুরন্ত একটি ছেলে। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। কখনো শহরের বাজারে বা ওইরকম জাতীয় কোথাও যাওয়া হয়নি। দুই একবার আমাদের মফস্বল শহরে যাওয়া হয়েছে, তবে গ্রামেই আমার বসবাস এবং বেড়ে ওঠা। ছোটবেলায় এই পুকুর, নদী, গাছপালা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে মিশেই আমার বড় হওয়া। একটু বড় হওয়ার পর আব্বার সঙ্গে মাঠের কাজে লেগে গেলাম। আমার বড় ভাই তারা পড়াশোনা করেছে, কিন্তু তারা মেরে ধরেও আমাকে পড়াশোনা করাতে পারেনি। পড়াশোনা করে তারা এখন শহরে বেশ ভালো চাকরি করছে, কিন্তু ছোটবেলা থেকেই আমি বেশ ফাঁকিবাজ ছিলাম। প্রাইমারি স্কুল আমাদের বাড়ির পাশেই ছিল, তবুও আমি কেন যেন পড়তে যেতে চাইনি। একটু একটু করে বড় হলাম, ক্ষেত খামারে কাজ করতে শুরু করলাম, ইনকাম করা শুরু করলাম। তারপর আর পড়াশোনার প্রতি তেমন মনোযোগ থাকলো না। ক্লাস 4 পর্যন্ত সম্ভবত পড়েছিলাম, তারপরে আর জোর করেও আমাকে স্কুলে পাঠাতে পারেনি কেউ। আমার আব্বা একজন গরিব কৃষক। সে ছোটবেলা থেকেই কৃষি কাজ করে কোনো মতো টেনে টুনে আমাদেরকে মানুষ করেছে। আমার মনে আছে, আমার বড় ভাই যখন তার গায়ের শীতের জামাটা লাগতো না, সেই জামাটা আমাকে দিত, এবং আমার যখন গায়ে লাগতো না সেটা আমি আবার আমার ছোট বোনকে দিয়ে দিতাম। বর্তমানে আমার বড় ভাই তিনি শহরের একটা জায়গায় চাকরি করছে। ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আমি কাঠ কেটেই আমার জীবন যাপন করি এবং বাড়িতে টুকটাক খরচপাতি দেই। আমার মা, আব্বা এবং আমি বর্তমানে বাড়িতে আছি, এবং ওই সময়টাতে আমার সঙ্গে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যা কিনা সত্যি বিশ্বাসযোগ্য ছিল না। আমি ছোটবেলা থেকে জিন তেমন বিশ্বাস করতাম না। শুনতাম অমকে জিনে ধরে নিয়ে গিয়েছে, তমকে জিন এই গাছের মাথায় আটকে রেখেছে, অমকের ঘাড়ে জিন এসেছে, কিন্তু সচক্ষে কখনো দেখিনি। কিন্তু সেদিনকে আমাকে বিশ্বাস করতে বাধ্য করে ওই ঘটনাটি। আমি সেদিন দুপুরবেলা কাজ ছিল না বলে আমাদের বাড়ির পাশের যে আমবাগান ছিল সেখানে মাচা পাতা ছিল, গরমকাল ছিল, সেখানে শুয়েছিলাম। হঠাৎ একজন লোক আসলেন। তেনাকে আমি চিনি, আমাদের পাশের গ্রামেরই এক চাচা। তিনি এসে আমাকে বললেন যে, শামীম, আমাদের ভিটায় 4-5টা গাছ আছে, গাছগুলো তুই কেটে দিতে পারবি? আমি বললাম, পারবো, এমনিতেই তো এমনি আজাইরা বসে আছি, আমি পারবো, কিন্তু কতদিন ধরে কাটতে হবে? আমি কি কয়েকজন লোক নিয়ে যাব? সে তখন বললো, সেটা তোর ব্যাপার, তবে সময় আছে। তুই যদি মনে করিস লোক নিয়ে কাজ করাবি তাহলে করিস। 4টা গাছ আছে, বেশ বড় বড় গাছ। তুই প্রথমে গিয়ে আগে দেখ কিভাবে কি করতে হবে। আমি বললাম, ঠিক আছে চাচা। তাই বলে সেদিনকে দুপুরের দিকে আমি চাচার সঙ্গে সেই ভিটায় গেলাম। চাচাদের বাড়ির পেছনে বিশাল বড় বাগান।
সেই বাগানের মাঝখানে বড় বাঁশের ঝাড় আছে। সেই বাঁশের ঝাড় পেরিয়ে বড় সেই ভিটার মাঝখানে যেতে হয়। আশেপাশে কোনো বাড়িঘর দূর নেই এবং এই ভিটার উপর কখনো কারোর পাড়া পড়েছে কিনা জানা নেই, কারণ কোথাও কোনো পদচিহ্ন নেই। গাছের ভেতর দিয়ে আমরা সেখানে পৌঁছে গেলাম। যাওয়ার জন্য কিছু গাছপালা এবং ছোট ছোট যেসব গাছ আগাছা ছিল সেগুলোকে সাফ করে যাওয়ার রাস্তা তৈরি করা হলো। চাচা আমাকে 3টা গাছ দেখিয়ে দিল। গাছগুলো বেশ বড় বড় এবং মোটা। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে চাচা, এগুলো আমি একাই করতে পারবো। আর আমি এই সমস্ত কাজে বেশ এক্সপার্ট ছিলাম। খুব যে মোটা গাছ এমন না, তবে ভালোই বড়। আমি একাই কেটে শেষ করে ফেলতে পারবো। ওদিন থেকে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাকা, আমি কালকে সকাল থেকে কাজ শুরু করব। তাই চিন্তা করে আমি এর পরের দিন কুড়াল এবং বাকি সমস্ত যন্ত্রপাতি নিয়ে সেখানে পৌঁছে গেলাম। তবে জায়গাটা বেশ শুনশান ছিল বলে শুরুতে একটু ভয় ভয় লাগছিল। পরে দেখলাম কি যে ধুরো, গ্রামের ছেলে, আমি ভয় পাওয়ার কোনো দরকার আছে? তাই চিন্তা করে গাছে উঠে আমি সর্বপ্রথম একটা গাছের ডালপালাগুলো কাটলাম। কেটে আমি সেটাকে একদম সাইজ করলাম এবং ওইটাকে এখন নিচে ভালো মতো কেটে নিচে ফেলতে হবে। উপরের ডালগুলো সব একটা একটা করে কাটতে কাটতে প্রায় দুপুর গড়িয়ে গেল। দুপুরবেলা কাকার বাড়িতে খাওয়ার কথা ছিল এবং যে কদিন কাজ করব তিনি সেই কদিন আমাকে তার বাড়িতে দুপুরবেলা খাওয়াবেন। সেটা আমি খাবার খেতে গেলাম। খাবার খেয়ে এসে দেখলাম যে এই গাছের অর্ধেকটা কেটে ফালানো হয়ে গিয়েছে। এগুলোকে আস্তে আস্তে কেটে ছাপ করতে হবে এবং গাছ কাটাই ছিল আমার কাজ। বলতে পারেন যে পেশাদার কাঠুরিয়া, এবং খুব সহজের ভেতরেই খুব দ্রুত আমি গাছগুলো কেটে ফেলি। তবে জায়গাটা বেশ শুনশান। যখন সূর্যটা হালকা নেমে গেল, একটু নীরব জায়গা ছিল। ভাবলাম কালকে থেকে আরেকজনকে নিয়ে আসবো। এরকম নীরব জায়গায় একা একা কাজ করা যায় না, আসলে একটু একটু ভয়ই লাগে। আমি তখন ওই গাছটা সম্পূর্ণ কেটে একদম সাইজ করে ফেলেছি। ততক্ষণে গুড়িগুলোকে শুধুমাত্র কালকে কেটে সমান করতে হবে। গাছ তো ফেলে দিয়েছি, এখন করাত দিয়ে কাটতে হবে, 2 জন ছাড়া তো হবে না। আমি দেখি আগে এই গাছগুলোকে একদম সাইজ করে নিই, আগামীকালকে এসে বাকিটা দেখা যাবে। তাই চিন্তা করে আমি প্রথম দিন সেখান থেকে চলে গেলাম। তবে প্রথম দিন যখন একটু বিকেল হলো, আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি। তার মধ্যে একটি জিনিস হলো, আমি যখন সেখানে বসে গোছাচ্ছিলাম আসার জন্য, আমি খেয়াল করলাম কেউ একজন পেছন থেকে দৌড় মারল এবং পাতার উপর দিয়ে যদি কেউ সজোরে দৌড় মারে তাহলে একটা অদ্ভুত শব্দ হয়। ঠিক সেরকমই শব্দ হলো এবং সেটা কোনো প্রাণীর হাঁটা নয়, মনে হচ্ছিল কোনো মানুষ হেঁটেছে। তারপর খেয়াল করলাম দূরে গাছের আড়ালে কোনো একটা চোখ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের অবয়ব দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে না। এটা দেখে আমি শুরুর দিন ভয় পেয়ে পরের দিন ভাবলাম কাউকে নিয়ে আসবো। আমি যথারীতি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পর আমি চিন্তা করলাম যে আমার আরেক বন্ধু আছে যে এই কাজ করে, তাকে বলে দেখি। সকাল সকাল বন্ধুর বাড়িতে গেলাম এবং সেখানে যাওয়ার পর আমি আসলে বন্ধুকে খুঁজে পেলাম না, কারণ সে অলরেডি কোনো একটা জায়গায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ভেবেছিলাম হয়তো তাকে পাওয়া যাবে এবং আগের দিন রাত্রে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু তার মা বলল সে নাকি 2 দিন আগেই বেরিয়েছে। অন্য কাউকে যে দেখতে যাবে এখন, তারাও তো বেরিয়ে পড়েছে কাজে। যাই হোক, আজকে একা একাই করি, আর উনি বেশ ভালো টাকা দিবে, সেটা একা একা করলেও মন্দ হবে না। যে কয়দিন লাগে লাগুক, দুপুর 3টা বাজলে এখান থেকে চলে আসব। তাই চিন্তা করে আমি তখন ওইখানে চলে গিয়ে বাকি 2টো গাছও কাটতে শুরু করলাম। একটা গাছ সম্পূর্ণ কেটে ফেললাম, আরেকটার সবে মাত্র ডালগুলো কাটতে শুরু করেছি দুপুরের খাবার খেয়ে। তখন 2টা বাজে, ফকফকা রোদ, গরমকাল। বিশ্রাম শেষে গাছগুলো কাটা শুরু করেছি। এই গাছটা ছিল সব থেকে বড়, এটা কাটতে প্রায় 2 দিন সময় লাগবে। গাছগুলো তো ফেলেছি, কিন্তু এগুলো করাত দিয়ে কেটে এখানে যদি ঘোড়ার গাড়ি আসে তাকে উঠাতে সাইজ করা লাগবে। সেই চিন্তা করে আমি মনে মনে ভাবলাম যে কালকে ওকে নিয়ে আসতেই হবে, আর না হয় 2 দিন পরে নিয়ে আসবো। না হলে এই গাছ একা করাত দিয়ে কাটা যাবে না, বড় করাত 2 জন 3 জন ছাড়া কাটা যায় না। সেহেতু ভাবলাম 2 দিন পরেই যাব। ওই গাছে উঠে আমি যখন প্রথম কোপটা দিলাম গাছের ডালে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গেই গাছের পাতাগুলো কেমন যেন নড়ে উঠল এবং আমার কানের কাছ দিয়ে একটা গরম বাতাস ঘেঁষে বয়ে গেল। আমি যে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, কারণ এটা ছিল খুবই বীভৎস ভয়ানক একটা ব্যাপার। কানের কাছ দিয়ে গরম বাতাস বয়ে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় না, এবং একবার না কয়েকবার জিনিসটা হলো। তারপর আমি যখন যতই কোপ দিচ্ছিলাম মনে হচ্ছিল যে কেউ আমাকে ওয়ার্নিং দিচ্ছে এবং এখান থেকে সরে যাওয়ার কথা বলছে। গাছটা বেশ পুরাতন ছিল এবং বেশ লতাপাতা এবং আগাছা দিয়ে সেই গাছটা ভর্তি ছিল। তখন প্রায় বিকেল নেমে এসেছে, 3টার বেশি বাজে এবং চারিদিকটায় অন্ধকার
এখানটা যেহেতু জঙ্গল, সেহেতু একটু অন্ধকার ভালো মতোই চেনা যাচ্ছে। আমি যখনই সেখান থেকে নামতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার কেন যেন মনে হলো উপর থেকে কেউ যেন আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। তবে ভাগ্য ভালো ছিল যে খুব বেশি উপর থেকে নিচে পড়িনি, খানিকটা ব্যথাও পেলাম এবং চিন্তা করলাম যে এখান থেকে পড়ে গেলাম কিভাবে। কেউ যেন আমাকে ধাক্কা দিয়েছে, কিন্তু কে ধাক্কা দিয়েছে সেটাই যেন বুঝে উঠতে পারছিলাম না। তারপর ওই দিনকে আমি চলে আসলাম এবং এসে ওই দিনকে ওই গাছটা নামানোর কাজ ছিল। সকাল সকাল গিয়ে কাকা সেদিনকে ছিল, কাকা আমাকে দেখিয়ে দিল কি কি কাটতে হবে এবং গাছের মাথার পুরো ন্যাড়া করে ফেললাম। তারপর গাছের গোড়া, এটা দুজন ছাড়া কোনোভাবে এই গাছ ফালানো সম্ভব না। ওই দিনকে দুপুর পর্যন্ত বড় গাছটা কাটার কাজ করলাম। তারপর দুপুরের পরপর খাবার খেয়ে একটু বিশ্রাম করে, তখন ভালোই গরম পড়েছে, আমি তখন ওইখানকার গাছের যে লগ আছে সেটা কুঠার দিয়ে কাটতে শুরু করেছি। তো ওই মুহূর্তে আমি কাটছি, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা গরম বাতাস আমার কান ঘেঁষে বয়ে গেল এবং গরম বাতাসটা এমন ছিল যে এখান থেকে চলে যা, না হলে তোর ক্ষতি হবে, তোকে আমি বাঁচতে দিব না, এরকম একটা কথা আমার কানে ভেসে আসলো। এবং এটা যখন আমি শুনলাম তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং পেছন দিকে ফিরে আমি অবাক হওয়ার শেষ রইল না। আমি পেছন দিকে যখন ফিরে দেখলাম আমার পেছনে সাদা পোশাক পরা এবং তার ডানাগুলো একদম প্রজাপতির মতো এবং একটা মানুষের পিঠে এরকম ডানা রয়েছে। সেটা দেখে ভয়ে যেন আমি সিটকে উঠলাম এবং আমি যখন মেয়েটার চোখের দিকে তাকালাম, দেখতে পেলাম সেটা একটা মেয়ে মানুষ এবং তার শরীরের যে পোশাক আছে সম্পূর্ণ সাদা এবং প্রজাপতি ডানার মতো জালি জালি জামা পড়েছে এবং সম্পূর্ণ জামাটা শরীরের সঙ্গেই যেন ফিক্সড, সেটাই মনে হচ্ছিল। শুধুমাত্র তাই নয়, তার যে ডানাগুলো আছে সেই ডানাগুলো বেশ বড় অদ্ভুত এবং আমার দিকে সে তাকাচ্ছে এবং সে রাগে ফুসফুস করছে। আমাকে তখন বলল, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস, এখানে এসে তুই আমার ঘর উজাড় করছিস, তোকে আমি মেরেই ফেলবো, তুই আমার এই থাকার জায়গার সমস্ত ডালগুলো কেটে ফেলেছিস। এটা যখন আমি শুনলাম তখন ভয়ে আমি সেখান থেকে কি করব, আমার হাত থেকে কুড়ালটা পড়ে গেল। তারপর মেয়েটার চেহারার দিকে আমি তাকালাম। চেহারা ছিল অদ্ভুত মায়াভরা একটি চেহারা, তবে তখন সেই চেহারার মধ্যে রাগ ভাব ছিল এবং এমন রাগ অবস্থায় সে আমার দিকে তাকাচ্ছে যেন তার অনেক বড় ক্ষতি করে ফেলেছি আমি। সে তো প্রথম দিন থেকেই এই জায়গাটায় আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। তাহলে এই হচ্ছে সেই ব্যাপার, কিন্তু জিনিসটা কি এবং এরকমভাবে আমার দিকে কেন তাকিয়ে আছে? ঠিক সেই মুহূর্তে সেই জিনিসটা শূন্যে ভেসে উঠল এবং উড়ন্ত অবস্থায় এসে আমার গলাটা চেপে ধরল। তারপর আমাকে একটি গাছের সঙ্গে সজোরে চেপে ধরে গলা চিপে ধরে রয়েছে। আমি তার হাত ধরে তাকে অনেকভাবে সরানোর চেষ্টা করছি। তার গায়ে একটা অদ্ভুত মিষ্টি সুগন্ধি আছে, যে সুগন্ধিটা আমার নাকে আসছিল। তবে তাকে দেখে আমার ভীষণ ভয় লাগছিল এবং মনে মনে ভাবছিলাম আজকেই বোধহয় আমার শেষ দিন এবং এমন কোনো জিনিসের পাল্লায় পড়েছি, সম্ভবত কোনো ভূত অথবা প্রেতনি। কিন্তু দিনে দুপুরে এরকম ভূত প্রেত কোত্থেকে আসবে? এরকম শুনশান জঙ্গলের মধ্যে ভূত প্রেত থাকতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সেরকম চিন্তা করতে লাগলাম এবং ভাবলাম আজকেই বোধহয় আমার শেষ রাত এবং এখানে আমি আর বেঁচে ফিরতে পারবো না। সঙ্গে সঙ্গে সেখানে কাকা আমাকে দূর থেকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওই গাছে আমাকে শূন্যে ভাসিয়ে ফেলেছিল, সেখান থেকে নিজে পড়ে গেলাম এবং পড়ে যাওয়ার পর তখন কাকা উঠে এসে বললেন, কি রে, তুই এখানে এরকম ভাবে গাছের সঙ্গে সেটেছিলি কিসের জন্য? কি হয়েছে তোর? আর তুই কাজ শেষ না করে এরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কিসের জন্য? আমি তখন চোখগুলো বড় বড় করে ওই পাশে যে মেয়েটি যেখানে উড়ছিল মাটি থেকে 2-3 হাত ওপরে, সেখানে আমি তার দিকে তাকালাম এবং আমি তখন মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমি যখন ওদিকটায় তাকালাম, কাকা আমাকে দেখে বলল, কি রে, তুই ওদিকটায় তাকিয়ে আছিস কিসের জন্য? কি হয়েছে তোর? আমি বললাম, কাকা। তাই বলে শুধুমাত্র আঙ্গুলটা বাড়ালাম এবং মেয়েটির চোখ তখন জলজল করছিল। তার চেহারা অবশ্য আমি দেখে ভয় পাওয়ার মতো কম কিছু পাইনি, তবে সে যে কোনো মানুষ নয় সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তার শরীরের অবয়ব, শারীরিক চেহারা, তারপর সৌন্দর্য, সবকিছু যে কোনো স্বাভাবিক মেয়ের থেকে অনেক বেশি সুন্দর এবং ভালো। তবে সে যে দূর থেকে আমাকে এইরকম ভাবে ভয় দেখাচ্ছে সেটা দেখে কাকা তখন বলল, কি হয়েছে তোর? আমি তখন বললাম, ওই যে। কাকা কিছু দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র আমি একাই দেখতে পাচ্ছিলাম। আমি তখন সেখান থেকে দ্রুত কুড়াল এবং সমস্ত কিছু ফেলে চলে আসলাম। কাকা তখন আমাকে বলল, কি হয়েছে তোর? আমি বললাম, কাকা, ওইখানে নিশ্চয়ই খারাপ কোনো কিছু আছে, আমি খারাপ কিছু দেখেছি এবং ওই গাছে, যে গাছ আপনি আমাকে কাটতে বলেছেন, সেই গাছে নিশ্চয়ই দূষণ কিছু আছে এবং কোনো ভূত প্রেতের বসবাস আছে। আমি যখন গাছ থেকে নামতে যাব তখন আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে।
আমি আর ওখানে যাবো না কাজ করতে। কাকা বললো কি, আরে এমন তেমন কিছুই নাই, শুধু শুধু। আমি বললাম যে আছে, আপনি কি জানেন, পুরাতন ভিটা, থাকতেই পারে খারাপ জিনিসপাতি, আমি ওইখানে আর যাবো না। এই কথা বলে আমি যে ওইখান থেকে আসলাম, আসার পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি বাড়িতে আসার পর। এবং আমাদের বাড়িটা ছিল হচ্ছে টিনের চাল এবং বাটকাঠির বেড়া, এবং সে সঙ্গে একটা চৌকি ছিল, যে চৌকিতে আমি ঘুমাতাম আমার ঘরে। এবং সেখানে ওই দিনকে রাত্রে আমি শোয়ার পরে আমার বারবার শুধু এটা মনে হচ্ছিল যে আমাকে কেউ মেরে ফেলার কথা বলছে এবং আমাকে কেউ এখান থেকে নিয়ে যাবে। আমি যেন কোনোভাবেই স্থির হতে পারছিলাম না, কোনো কিছুতেই যেন স্বাভাবিকতার কোনো ছোঁয়াই পাচ্ছিলাম না। কারণ আমি ততক্ষণে এত পরিমাণ ভয় পেয়েছি, ভয়ের ছাপ আমার চোখে মুখে একদম স্পষ্ট। আমি শুয়ে আছি সেদিনকে রাতে, এবং প্রচণ্ড পরিমাণ জ্বর তখন আমার শরীরে, এত পরিমাণ জ্বর যে সেই জ্বরের ঘোরে আমি কি আবল তাবল বলছি আমি কিছু জানি না। এরকম করে প্রায় 2 দিন আমার শরীরে জ্বর থাকলো। 2 দিনের মাথায় কাকা আমার বাড়িতে আসলো, এসে বলল যে কি রে, তুই তো আর গেলি না, তোর শরীরে দেখি জ্বর, শরীর খারাপ করছে, মানে বলবি না? আমি বললাম, কাকা আমি ওই কাজ করতে পারবো না, আর যতটুকু করেছি সেইটুকু টাকা আমার দিয়ে দেন, আর সব তো হয়েই গেছে, অন্য কোনো কাঠুরিয়া ডেকে আপনি ওইখানকার কাজটা করান, আর এই বড় গাছ তো আমি কাটতেই পারবো না। সে তখন বললো, আরে তুই ভুল বুঝতেছিস, সেখানে তেমন কিছু নাই। আমি বললাম, কিছু আছে না আছে সেটা আমি দেখছি, আপনি আমার আর ওইখানে যাইতে বললেন না। দিনে দুপুরে যদি এরকম হয় তাহলে রাতের বেলা কি হবে? কাকা আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যদি করতে রাজি হচ্ছিস না তাহলে তোর আমার আর কিছু করার নাই, তোর টাকাগুলো আমি বাহাদুরের হাত দিয়ে পাঠিয়ে দিব। ওই কাকা আমার বেশ বড় লোক ছিল, এখানকার বেশ প্রভাবশালী লোক ছিলেন, তিনি কাজের লোক পুষতেন, এবং তিনি তার যে কাজের লোক ছিল তাকে দিয়ে টাকা পাঠিয়ে দিবেন সেটা বললেন আর কি। তারপর উনি বললেন আমি অন্য কাউকে দিয়ে করাই নিব। 2 দিন আমার জ্বর ছিল, 3 দিনের মাথায় খানিকটা সুস্থ হলাম, তবে অতখানি সুস্থও না। তখন রাত হলে খুব বেশি জ্বর আসতো এবং খুব খারাপ লাগতো। যে টাকাগুলো আমাকে দিয়েছে সেই টাকা এবার ওষুধের পেছনে আমাকে ব্যয় করতে হবে সেটা আমি বুঝতে পারছি। আর আমার এক নানি আছে যে কিনা এই জিন ভূত এই সমস্ত জিনিসের প্রতি ও ঝাড়াফুঁক করে থাকে এবং ওঝা দিয়ে থাকে। সেই জন্য আমি চিন্তা করলাম যে একটু সুস্থ হলে নানির কাছে যাব। কি দেখেছি না না দেখেছি, কি দেখে ভয় পেয়েছি, তবে ওই জিনিসটা আমাকে এরকমভাবে গলা চেপে কেন ধরলো সেটাই বুঝতে পারছিলাম না। আমি ওরকমভাবে ওই দিন কেউ কাটিয়ে ফেললাম এবং পরের দিন ভাবলাম নানির কাছে যাব। রাত তখন বেশ গভীর হয়েছে, সকালে উঠলেই আমি ফজর আজান দিলে নামাজ পড়ে তখন আমি যাব নানির কাছে দেখাতে আর কি, যে কি হয়েছে, জ্বর সারছে না কিসের জন্য, রাত হলে জ্বর বাড়ে। তো ওদিনকে আমি রাতেরবেলা শুয়েছিলাম, 3 দিন কিন্তু আমার সঙ্গে কোনো সমস্যা হয় নাই। আমি জানলা অন করে শুয়েছিলাম, খোলা ছিল, কারণ দক্ষিণ সাইড থেকে ঘরের ভিতর বাতাস আসতো এবং আমাদের ঘরে বিদ্যুৎ ছিল না ওই সময়টাতে। তো আমি শুয়েছিলাম, তো আচমকা ঠিক রাত কত হবে আমি জানি না, ঘড়িও ছিল না আমাদের ঘরে। তো আচমকা আমি খেয়াল করলাম যে আমি যেখানে শুয়ে আছি সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে, ওইখান দিয়ে আমার মাঠ দেখা যেত, আমার বাড়ির পেছনে মাঠ ছিল। তো সেই মাঠের মাঝখান থেকে একটা জিনিস একদম ফসলের জমির উপর দিয়ে উড়ে আমার দিকে এগিয়ে আসছে, এবং আমি জানলা দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে আছি, এবং তাকিয়ে থাকার এক পর্যায়ে আমি খেয়াল করলাম সেই জিনিসটা আমার দিকে এসে আমার জানলার কাছে এসে দাঁড়ালো, এবং আমার জানলা থেকে প্রায় 10-12 হাত দূরে সে দাঁড়িয়ে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি তো তখন ভয়ে একদম অবস্থা খারাপ। জিনিসটা কি? আমি যখন তার ডানা দুটো দেখতে পেলাম তখন বুঝতে পারলাম যে এটা তো সেই পেত্নী মেয়েটা যে কিনা ওই জঙ্গলের ভিতরে আমাকে এরকমভাবে গলা টিপে ধরেছিল এবং আমাকে ওয়ার্নিং দিয়েছিল। সেইখানে কি করছে? আমি তাকে দেখে ভয়ে তখন উঠে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। মেয়েটা আমার জানালা ভেদ করে জানালার মধ্যে দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, একটা আলো হয়ে, জোনাকির মতো একটা আলো, এবং সেটা খুব আগুনের গোল্লার মতো বড় একটা আলো। ঘরের ভিতরে এসেই আমার যেখানে আমি দাঁড়াই, ঘরের মধ্যে, আমাদের ঘরটা বেশ বড় ছিল, পুরো একটা ঘরে আমি একা থাকতাম এই পাশের ঘরে। তো ওইখানে আমি দাঁড়ায় আছি এবং ও তখন ওইখানে দাঁড়ালো আর কি, মানে বিছানার উপর বসে আর কি, পা নিচের দিকে এরকমভাবে বসে আছি। মেয়েটি তখন আমার সামনে এসে তার যে আসল রূপ আছে সেই রূপ ধারণ করলো। সেদিনকে যেরকমভাবে সে দাঁড়িয়েছিল, প্রজাপতির মতো ডানা, এবং তার পরনে এক ধরনের সুন্দর পোশাক আর কি, খুব সুন্দর জামা, এবং তার শরীর থেকে এক ধরনের মিষ্টি সুঘ্রাণ বের হচ্ছে, এবং সে আমার দিকে তাকিয়ে আছে। তার চেহারা এত সুন্দর লাগছে, সেদিনকে দিনের বেলা এত সুন্দর তার চেহারা একদমই লাগেনি। সেই সঙ্গে তার শরীরে আলো জ্বলছে, এমন আলো আমি এর আগে কখনো দেখিনি। এমন উজ্জ্বল এবং চকচকে চেহারা, সেই সঙ্গে পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে। আমি তখন ভয়ে ভয়ে পিছিয়ে গেলাম। মেয়েটি আমার দিকে এগিয়ে এসে বলল কি যে, কেমন আছো তুমি? এই কথা শুনে তখন আমি
আমি ভয় পাবো না নাকি অন্য কিছু পাবো কিছু বুঝতে পারছিলাম না, কারণ মেয়েটি সেদিকে আমাকে যেরকমভাবে গলা চেপে ধরেছিল আমাকে তো একদম মেরে ফেলার জোগাড়। কিন্তু আজকে সে এরকমভাবে কথা বলছে। মেয়েটি কে এবং কিভাবে এখানে আসলো? সে যদি কোনো প্রেত হতো তাহলে কি মানুষের লোকালয়ে কখনো আসতো? এরকম ঘটনা তো কখনো শুনিনি আমি। মেয়েটি তখন আমাকে বলল যে তোমার নাম কি? আমি তখন ভয়ে ভয়ে আমার নাম বললাম। আমি বললাম আমার নাম শামীম। সে তখন বলল আচ্ছা, সুন্দর নাম, আমি কি এখানে বসতে পারি? সে আমার কাছে অনুমতি নিচ্ছে, কিন্তু সে এরকম অনুমতি নিবে কিসের জন্য? আর সে কে, কোত্থেকে এসেছে সেটাই তো বুঝতে পারছিলাম না। আমি তখন তাকে মাথা নাকিয়ে হ্যাঁ বললাম। সে তখন সেখানে বসে আমার দিকে তাকালো। আমি তখন কান্না করে দেওয়ার জোগাড়। আমার বয়স 21-22 বছর, একটা যুবক ছেলে। এরকম অবস্থায় আমি তখন তার কাছে মাপ চাইতে লাগলাম। আমি বললাম আমার ভুল হয়েছে, আমি ওই গাছে আসলে ইচ্ছা করে কাটিনি, আমার কাজই হচ্ছে গাছ কাটা। আমি একজন কাঠুরিয়া, আপনি দয়া করে আমাকে মারবেন না, আমাকে মাফ করে দিন। আমি জানি আপনি কোনো মানুষ না, আপনি অন্য কোনো জগৎ থেকে এসেছেন, আপনি আমাকে মাফ করে দিন। আমি সত্যি এরকমটা ইচ্ছা করে করতে চাইনি। ঠিক সেই মুহূর্তে মেয়েটা আগুনের গতিতে আমার দিকে এগিয়ে আসলো এবং এসে আমার পাশে বসে পড়লো। আমি সেকেন্ডের মধ্যে তাকিয়ে দেখি মেয়েটা আমার পাশে বসে আছে। আমি যে খাটে বসে আছি ঠিক সেইখানেই পাশে সে বসে আছে এবং বসে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তখন সে আমার হাত ধরলো, হাত ধরে বলল তুমি ভয় পেও না, আমি সত্যি তোমার কোনো ক্ষতি করবো না শামীম। আমি যে কোনো মানুষ না সেটা তো তুমি বুঝতেই পারছো, আর আমি কে সেটা আমি তোমাকে বলবো। তবে শুরুর দিন আমার খুব বেশি রাগ হয়েছিল যখন তুমি আমার আস্তানায় এসেছিলে এবং যেখানে আমি প্রায় দিনই বসে বিশ্রাম করি সেই জায়গাটা যখন তুমি কেটে ফেললে তখন আমার খুব রাগ হয়েছিল। আমি তখন বললাম আপনি কে এবং আপনি আমার কাছে কেন এসেছেন, আমার কাছে কি চান? সে তখন বলল আমি তোমাকে সব বলবো শামীম, আগে আমার কথা শোনো। আমি কোনো মানুষ নেই, আমি কোনো আশরাফুল মাখলুকাত নেই, আমি একজন জিন্নাত এবং জিন মেয়ে যেটাকে বলে। আমি ওইখানকার ওই ভিটার গাছের উপর অনেক বছর ধরে বসবাস করছি, মানে ওইখানে আমি এসে মাঝে মধ্যে বিশ্রাম করি। আমার যে মূল গোত্র আছে বা যে মূল জাতি আছে আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা জিনেরা রাত্রেবেলা বিচরণ করার জন্য বের হই এবং বেরিয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করি। তো ওইখানটায় আমি সেদিনকে ঘোরাফেরা করার জন্য এসেছিলাম এবং মাঝে মধ্যে এখানে বসি। তবে তুমি সেদিনকে আমার গাছ কেটে ফেলেছিলে এবং ওই কাটা দেখে আমার ভীষণ রাগ হয়েছিল, যার কারণে আমি শুরুতে তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো এরকমটা আমার জীবনে কখনো হয়নি যে আমি কোনো মানুষকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছি। আমি অনেক জিনের সঙ্গে মিশেছি, আমার বয়স অনেক এবং সেই সঙ্গে আমি জিনেদের সঙ্গে অনেক সববার প্রেমও করেছি, কিন্তু এরকমটা কখনো হয়নি যে কাউকে প্রথম দেখাই এত বেশি ভালো লেগে গিয়েছে। আমি এটা প্রথম যখন তোমাকে দেখলাম ওই সময় তোমাকে দেখে আমার কেন যেন তোমার প্রতি ভীষণ রাগ হয়েছিল, কিন্তু তোমাকে যখন পরবর্তীতে ভালো মতো অবজার্ভ করলাম এবং ওইখান থেকে তুমি যখন ভয় মাখা চোখে চলে আসছিলে তোমাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রথম তোমার চেহারা দিকে আমি তেমনভাবে তাকাইনি, আমি শুধুমাত্র রেগে গেছিলাম। কিন্তু পরে যখন তোমার দিকে তাকালাম এবং এই 2-3 দিন তোমার সঙ্গে আমি মিশলাম, তোমার সঙ্গে থাকলাম, আশেপাশে থেকে আমি দেখলাম তুমি মানুষটা যেমন ভালো ঠিক তেমনই তুমি দেখতে সুদর্শন এবং এরকম একটি মানুষ অথবা জিন আমার খুব পছন্দ। সেটা মানুষ হোক বা জিন আমার কোনো কিছু যায় আসে না, আমার মূল কথা আমার তোমাকে পছন্দ হয়েছে এবং তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এই কারণে আমি তোমার কাছে এসেছি। আমি জানি তুমি আমার জন্য ভয় পেয়েছো এবং ভয় পেয়ে তুমি আমার এরকমভাবে শরীর খারাপ হয়েছে তোমার, সেই জন্য আমি অনেক দুঃখিত এবং আমি চাই তুমি সুস্থ হয়ে যাও। আশা করি আগামীকালকে তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি তো একটা। সে তখন বলল না, তুমি আমাকে তুমি করে বলবে, আমি আপনি ডাক পছন্দ করি না। আমি যেমন তোমাকে তুমি করে বলছি তুমি আমাকে তুমি করে বলবে। আমি তখন ভয় পেয়ে বললাম আচ্ছা ঠিক আছে। মেয়েটি তখন আমার হাত ধরে ফেললো, তার হাত অনেক নরম এবং তার শরীরে সেই মিষ্টি ঘ্রাণটা আমাকে যেন কাবু করে ফেলছিল। সে আমার দিকে খুব ভালোভাবে তাকালো, এত সুন্দর চেহারা যেন মনে হচ্ছিল চেহারা থেকে নূর ঝরে পড়ছে। আমি তার দিকে তাকালাম। এত সুন্দর একটা মেয়ে যদি কাউকে প্রপোজ করে তাকে ভালো না বেশে অবশ্যই থাকা যায় না, তবে সে যেহেতু কোনো মানুষ নয় এই জন্যই আমার একটু ভয় ভয় লাগছিল, কেমন কেমন যেন লাগছিল। আমি তখন তাকে বললাম যে আমার ভয় লাগছে। ঠিক সেই মুহূর্তে সে আমার ভয় কাটিয়ে দিয়ে আমার দিকে তাকালো এবং তাকিয়ে আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। আমি তখন যেন অন্য এক স্বর্গরাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। এমনটা কখনো হয়নি যে কেউ এমনটা আমার সঙ্গে করেছে। আমি বেশ খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম এবং সে আমাকে বলল যে ভয় পাবার কোনো কারণ নেই, আমি সমস্ত কিছু
তোমার জন্য করব, কিন্তু কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না, আমার সঙ্গে থাকতে হবে, এই একটা শর্তে আমি তোমাকে দিব। শুরুতে সমস্ত কিছু ভেবে একটু ভয় লাগলেও দিন যত যেতে লাগলো তত যেন তাতে আমি অভ্যস্ত হয়ে যেতে শুরু করলাম। আমার একটু একটু ভয় লাগতে শুরু করেছিল। প্রথম দিন ঘুম থেকে উঠে যেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কোনো কিছুই বিশ্বাসযোগ্য হওয়ার মতো ছিল না। আমি ওই দিনকে যখন তার সঙ্গে বসেছিলাম, সে তখন আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে বসেছিল এবং বলল, আমি আজকে যাই, আবার আরেকদিন আসবো। আমি প্রথম দিন বিশ্বাস করতে পারিনি এবং ভেবেছিলাম আমি স্বপ্ন দেখছি। ওই দিনকে সে চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি গতকালকে রাতের কথা মনে করলাম, তখন কেন যেন কোনো কিছু বিশ্বাস হতে চাইছিল না। তারপর আচমকা আমি আমার ঘরের মধ্যে সেই মেয়েটির রেখে যাওয়া সেই রুমালটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ সে তার রুমাল ভুলে আমার ঘরে রেখে গিয়েছিল এবং তাতে তার শরীরের সুঘ্রাণ লেগে আছে এবং স্পষ্টত প্রমাণ পাওয়া যায় যে সে গতকাল রাত্রে আমার এখানে এসেছিল। এবং সত্যি বিষয়টা আসলেই বাস্তবিক একটি ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে এবং এটা মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ পরিমেয়েটা গতকালকে রাত্রে বলে গিয়েছে তাকে ছাড়া যেন আমি অন্য কারোর দিকে না তাকাই, আর যদি তাকাই তাহলে আমার খবর আছে। আমি সারাদিন এরকমভাবে কাটিয়ে দিলাম এবং রাত্রেবেলা চিন্তা করলাম যে সে যদি আজকে আসে তাহলে আমার খবর আছে। আজকে আমি সেই যে হুইয়া আছে, আমার যে নানি আছে, তার কাছে গিয়ে আমি দেখা করব। আমি নানির কাছে দেখা করার জন্য দুপুর পার হয়ে চলে গেলাম সেখানে এবং বিকালের দিকে যখন নানির সঙ্গে দেখা করলাম, নানি আমাকে বলল যে তোমার সাথে একটা জিন আছে এবং সেটি একটি আশিক জিন এবং সেই মেয়ে জিনটি তোমার প্রেমে পড়েছে এবং তোমার সঙ্গেই থাকবে। একে তাড়ানোর মতো শক্তি বা ক্ষমতা আমার নেই, তবে তুমি চিন্তা করো না, সে তোমার কোনো ক্ষতি করবে না। আর তুমি যদি তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করো, সে তোমার জীবন এবং স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবে না। তবে হ্যাঁ, একটা বিষয় কখনোই সে মেনে নেবে না, সেটা হচ্ছে তোমার জীবনে দ্বিতীয় কোনো নারীকে কুনজরে অথবা তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখো না, তাতে করে তোমাদের দুজনেরই ক্ষতি হবে, কারণ ও কখনোই এটা মেনে নেবে না। আর যে মেয়ে জিনটি আছে সে খুবই ভালো এবং তোমার কেয়ার করবে, সেহেতু তুমি তার সঙ্গেই থাকো। এটা শুনে আমি তখন সেখান থেকে চলে আসলাম এবং সম্পূর্ণ শিওর হয়ে গেলাম যে সেই জিনটি মানে পরিমেয়েটি আমার সঙ্গে আছে। আমি এখান থেকে যখন বাড়িতে আসলাম, আসার পথেই মেয়েটি আমাকে পথিমধ্যে দাঁড় করিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমি তখন বললাম যে আমার বিশ্বাস হচ্ছিল না, এই জন্য আমি আমার এক নানির কাছে গিয়েছিলাম এটা আসলে সত্য কিনা শোনার জন্য। সে তখন বলল, তোমার নানির কাছে যাওয়া লাগবে কিসের জন্য, আমি তোমাকে বিশ্বাস করিয়ে দিচ্ছি। তাই বলে এসে আমার হাত ধরলো, হাত ধরে আমাকে মাটি থেকে শূন্যে ভাসিয়ে ফেললো। মনে হচ্ছিল যে আমি কোনো কিছুর উপর দাঁড়িয়ে আছি এবং সেই জিনিসটা আমাকে শূন্যে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং মাটি থেকে অনেকটা উপরে, প্রায় গাছগাছড়ার উপরে এবং লোকালের অনেকটা উপরে উঠে গেলাম। ও তখন দূর থেকে আমাকে উপর থেকে নিচের সমস্ত কিছু দেখাতে লাগলো। এত সুন্দর পরিবেশ, আসমান ও হারা জ্যোৎস্না। আমাকে তখন সে জড়িয়ে ধরলো, কারণ আমি নিচের দিকে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। সে তখন আমাকে বলল, দেখো শামীম, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি এবং তুমি যদি কখনো আমাকে ধোঁকা দাও তাহলে আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, এমনকি তোমাকে মেরে ফেলতে আমি দ্বিধা বোধ করবো না, কারণ পরীদের ভালোবাসা যেমন সহজ সরল ঠিক তেমন কঠিনও। তোমাকে আমি এটাই বলে নিচ্ছি। আমি তখন বললাম, না, আমি কখনো এরকম কোনো কিছু করব না। তারপর সে আমাকে জড়িয়ে ধরে সেখান থেকে নিয়ে গেল একটা খুব সুন্দর দেখতে একটা জায়গাটা চারিদিকে পাথর দিয়ে ঘেরা ছিল এবং ফুল গাছ দিয়ে ভরা ছিল। আমাকে যখন সেখানে নিয়ে বলল কি যে এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এবং তুমি এখানে কিছুক্ষণ সময় কাটাবো। তারপর আমি এবং ও সেখানে বসে গল্প করতে শুরু করলাম। গল্প করার এক পর্যায়ে আমাকে তখন সে বলল যে আমাকে তুমি বিয়ে করবে। আমি বললাম কি যে এত ছোট বয়সে? সে আমার সমস্ত জিনিস শুনে বলল কি যে আরে করবো, কিন্তু এখন না, তোমাকে বলছি আর কি, বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ করবো। ততদিনে আমার তার প্রতি তেমন বিশ্বাসও হয়নি এবং তাকে দেখে উপর দিয়ে যতখানি ভালো লেগেছে, কিন্তু ভালোবাসার অনুভূতিটা তেমন তীব্র বা গাঢ় হয়নি যেমনটা ওর হয়েছে। মাঝখানে মাসখানিক সময় কেটে গেল। ও আমার সম্পর্কে সমস্ত তথ্য জিজ্ঞেস করলো এবং আমাকে বলল যে তোমাকে আজকে থেকে আর কোনো কাঠ কাটতে হবে না, তুমি আজকে থেকে শুধুমাত্র আমার খরচে চলবে, আমি তোমাকে যা দিব সেটা দিয়েই তুমি চলবে, আর কখনো বিয়ে করতে পারবে না এবং কখনো কাউকে জানাতেও পারবে না যে তোমার সঙ্গে একটি জিন আছে এবং সেই মেয়ে জিনটি তোমাকে তোমার সমস্ত ভরণ পোষণ দেয়। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। ততদিনে তার প্রতি আমার এমন গাঢ় অনুভূতি তীব্রভাবে চলে এসেছে যে আমি সেটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম না, কারণ তাকে ছাড়া আমার বিন্দু মাত্র ভালো লাগতো না। প্রতিদিন সে আমার কাছে আসতো, গল্প করত
এবং বেশ খানিকক্ষণ গল্প করে তারপর সেখান থেকে চলে যেত। এবং এটা ছিল আমার জীবনের একটা অন্যরকম নতুন অধ্যায়। আমি কাজে যেতাম না, আর বাড়িতে আমাকে কেউ কিছু বললে তাদের উপর টাকা ছুড়ে দিতাম। কারণ হচ্ছে তখন আমার কাছে অনেক টাকা চলে এসেছিল, এবং সে কোত্থেকে টাকা নিয়ে এসে দিত সেটা আমি তাকে কখনো জিজ্ঞেস করিনি, বা জিজ্ঞেস করার প্রয়োজন তেমন কখনো মনে করিনি। কারণ আমার জীবনটা তখন অন্যরকম ভাবে চলছিল, এবং আমি ভাবছিলাম যে এরকম ভাবেই বুঝি জীবনটা খুব আনন্দের সহিত কেটে যাবে, এবং সেমনটাই হওয়ার একটা জোগাড় ছিল। সেদিনকে রাতে আমি এবং ও আমাদের ঘরের যে বিছানা আছে সেটার পাশে বসেছিলাম। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি, ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং এক পর্যায়ে বলল, আজকে তোমাকে আমাদের কাবিলায় নিয়ে যাব, যেখানে আমরা বসবাস করি, জিনেদের মাঝখানে। এই কথা শোনার পর তখন আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে বললাম যে জিনেদের মাঝখানে কেন যাব? সেখানে গেলে ওরা যদি আমাকে কোনো ক্ষতি করে? তখন সে বলল যে কোনো ক্ষতি করবে না, তুমি চলো, তুমি আমার প্রেমিক, আর আমার প্রেমিক কে তোমার গায়ে হাত দিবে? এরকম কোনো জিন সেখানে নেই, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তারপর ও আমাকে নিয়ে গেল। ও প্রতিনিয়ত আমাকে নানান ধরনের পোশাক গিফট করতো, ওদের ওইখানকার পোশাক, এবং খুবই দামি এবং খুবই মোলায়েম এবং নরম পোশাক। এবং ওর সঙ্গে থাকতে থাকতে আমার ওর প্রতি একটা অন্যরকম মায়া কাজ করতে শুরু করলো, মানে ততদিনে ভালোবেসে ফেলেছি তাকে। তারপর ও আমাকে সেখান থেকে নিয়ে গেল ওদের দেশে, যেখানে ওরা থাকে। চারিদিকে ইট দিয়ে নয় বরঞ্চ পাথর দিয়ে এমন এমন ইমারত তৈরি করা। সেই ইমারতের স্ট্রাকচার বা লেআউট এত দুর্দান্তভাবে তৈরি করেছে, দেখে মনে হচ্ছে প্রাচীন আমলের যে রাজবাড়ি থাকে ঠিক সেরকম। সেখানে আমি ওর হাত ধরে হাঁটছি। মেয়েটি আমার সমান লম্বা, এবং আমি যখন পাশাপাশি হাঁটছিলাম ঠিক সেই মুহূর্তে একটি জিন আমাকে পেছন থেকে ধাক্কা মারে, এবং এটা ওই পরিমেয়েটি দেখে তখন রেগে যায় এবং রেগে কি বলে, তুই এমনটা কেন করলি? এবং তাকে এমনভাবে মারে যেন সেই জিনটি আর আমাকে নাড়ানোর সাহস কেন। আশেপাশে যেসব জিন আমাকে দেখেছে সে আর কোনোদিনই আমার কাছে এসে আমাকে বিরক্ত করবে না, কারণ ওইটা হচ্ছে ওইখানকার ওই পরি মেয়ের বউ আর কি। এবং ওই পরি মেয়েটা ওইখানকার খুবই ডেঞ্জারাস একটা মেয়ে ছিল আর কি। সেটা আমি ওখানে যাওয়ার পর জানতে পারলাম। যেখানকার ভালো ভালো জিনেরা ওকে খুব ভয় পায়, কারণ হচ্ছে ওর কাছে কিছু জাদুশক্তি আছে, যে জাদুশক্তি দ্বারা ও সকলকে নানানভাবে কুপকাত করতে পারে। এবং ও এখানে একা এক ঘরে বসবাস করে, এবং ওর বয়স অনেক বেশি। তবে ও চাইলে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, যে কোনো সুন্দরী মেয়ের রূপ ধারণ করতে পারে। ও আমার সঙ্গে ছিল সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। আমি এটা দেখলাম কিভাবে, ওর সমস্ত কিছু তো ইয়াং। আমি যখন সেখানে প্রথমবার গেলাম, যাওয়ার পর এর আগে এই কয়েকদিন ওর সঙ্গে তো মেলামেশা করেছি, কিন্তু ওইখানে যাওয়ার পর একদিন আমি ওর সঙ্গে শুয়ে আছি, মানে রাত্রেবেলা ও আমাকে প্রতিদিনই ওর এখানে নিয়ে যেত, এবং আমি তেমন কোনো কাজবাজ করতাম না আমাদের এখানে, এরকম ঘুরে ফিরে বেড়াতাম। তো ওই রাত্রেবেলা আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। তখন আমি ওর বুকের উপর মাথা রেখে শুয়েছিলাম, আমরা দুজনই নগ্ন অবস্থায় ছিলাম। তো ওই অবস্থায় আমি সেদিনকে ঘুম থেকে উঠেছি। উঠে যখন আমি ওর চেহারার দিকে তাকালাম, তখন আমি কিঞ্চিৎ দেখে ভয় পেয়ে গেলাম, কারণ ও আমার সঙ্গে যে রূপ ধারণ করে থাকে সেই রূপ ওর শরীরের মধ্যে ছিল না, সেটা ছিল ভিন্ন এক রূপ, এবং সেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। তখন আমি লাফতে যখন উঠে পড়লাম, ও তখন সঙ্গে সঙ্গে উঠে আমার দিকে তাকিয়ে এবং সেকেন্ডের মধ্যে তার আগের রূপে ফিরে আসলো। কারণ জিনেদের একটা বিশেষ রূপ থাকে, সেই রূপে হয়তো তাদেরকে কেউই যাচিত বা কেউ তাদেরকে দেখে না, বা তারা যে রূপটা চায় সেই রূপটা কেউ কাউকে দেখায় না। তো আমি তখন প্রথম দেখলাম ওরকম রূপ, দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম মাঝবয়সী এক মহিলার মতো, এবং চেহারাটা বেশ অদ্ভুত, তার কানগুলো বাইরের দিকে খাড়া, এবং মানে সে যেরকম সুন্দর সেরকম সুন্দর না আর কি। তো আমি বুঝতে পারলাম যে এই জিনটার বয়স অনেক, এবং সে আমাকে এরকমভাবে ভালোবেসেছে শুধুমাত্র আমার সঙ্গে থাকার জন্য। হয়তো ওর বয়সী জিনেরা ওকে পাত্তা দেয় না, বা জিনেরা রূপ ধারণ করলে বুঝে ফেলে যে ওর বয়স এরকম। তবে ও আমার সঙ্গে যখন থাকে তখন ওই যে 20-22 বছর 25 বছর বয়সী যুবতী মেয়েদের মতো থাকে আর কি। এবং আমি যখন যে জিনিসটা বুঝলাম যে এরকমটা কেন করছো আর কি, বা এরকম রূপ ধারণ করে কেন তুমি আমাকে এরকম ফাঁসালে, তো সে তখন আমাকে বললো, তোমাকে আমি ফাঁসাইনি, আমি তোমাকে ভালোবাসি, এবং আমি তোমার সামনে এরকম রূপ ধারণ করে থাকবো। এবং তুমি যদি চাও যে তুমি আমার এই রূপে বোর হয়ে গিয়েছো, অন্য রূপ চাও, তাহলে আমি অন্য রূপেও তোমার কাছে আসতে পারবো, যে কোনো রূপে তোমার কাছে আমি আসতে পারবো। তো শুরুর দিকে কিছুদিন আমার মন খারাপ ছিল, ভাবতাম যে এরকম বুড়ি একটা মেয়ে, মাঝবয়সী একটা মেয়ে, সে আমার সঙ্গে থাকছে, কিন্তু আদতেও তার শরীর দেখে বোঝা যেত না যে সে রূপ পরিবর্তন করে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে এরকমটা করলে কি হয়, ও তো আমাকে কখনো ছাড়বে না, ওর সঙ্গে আমাকে সারা জীবন থাকতে হবে এরকমভাবে। তার থেকে ভালো হয় যে আমি ওকে বলি যে ঠিক আছে, তুমি যখন আমার সঙ্গে এরকমভাবেই থাকবা,
তাহলে আমি তখন ওকে অনেক ভালোবেসে ফেলেছি, এগুলো তো কোনো মানে না, হয় না? তো ও আমাকে বলল যে তোমাকে আমি কখনো কোনো কিছুর কমতি হতে দিব না। তারপর ওদিনকে ততদিনে প্রায় 6 মাস পার হয়ে গিয়েছে ওর সঙ্গে আমার সম্পর্ক, এবং ওর সঙ্গে আমি আছি। আমি জীবনের প্রথম ভালোবাসা আমার, এবং এত সুন্দর একটি মেয়েকে আমি ভালোবেসেছি। সে খুব সুন্দর মেয়েদের রূপ ধারণ করে আমার আশেপাশে থাকতো। আর সব থেকে বড় কথা, তার শরীরে যে জামা থাকতো, সেই জামা থাকতো অনেক বেশি দামি, এবং শরীরের সুগন্ধিটাও বেশ দামি সুগন্ধি আর কি। তো সব মিলিয়ে আমার ওকে আমি ভালোবাসি, ওর শরীর কেমন বা কেমন এটা আমি পরবর্তীতে আমার আর তেমন কোনো কিছু করে নাই। তো ও তখন আমাকে বলতো যে তুমি আসলে আমাকে অনেক বেশি ভালোবাসো, আর ও আমাকে কখনো কাজ করতে দিত না। তারপর আমি বললাম কি যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত, কারণ এরকমভাবে আমরা থাকছি, একই সঙ্গে মেলামেশা করছি, একসঙ্গে ঘুমাচ্ছি। ও যখনই শুরুর দিকে আমার বাড়িতে আসতো, আমি ওর কোলে মাথা রেখে ঘুমাতাম। ও আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, আমাকে বিভিন্ন খাবার খাওয়াতো, তারপর বিভিন্ন পোশাক এনে দিত, আর সব থেকে বড় কথা আমাকে টাকা এনে দিত, যেটা কিনা আমাদের দুনিয়ায় চলার জন্য অনেক বেশি জরুরি আর কি। তো এরকম করেই ওর সঙ্গে আমি অনেক বছর ধরে বসবাস করছি। এবং সেই সময় থেকে আরেকটা দিনের ঘটনা, আমি সেদিনকে আমার ওর বাড়ির ওইখানে বসেছিলাম আর কি। তো শুরুতে আমার বাড়ির বারান্দায় আমি বসেছিলাম। তো রাত তখন 8টা-9টা বাজে, আমাকে ডাক দিল যে চলো আজকে তোমাকে নিয়ে যাবো আর কি, এবং আজকে তোমার জন্য আমি নিজে রান্না করেছি। তো শুরুতে ওদের হাতের রান্নাগুলো আমি খেতে পারতাম না, বেশ অদ্ভুত অদ্ভুত খাবার রান্না করতো, যা ছিল বেশ বিচ্ছিরি এবং জঘন্য খাবার আর কি। তো সেই খাবারগুলো খেতে পারতাম না, কিন্তু পরবর্তীতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ও আমাকে নিয়ে গেল সেদিনকে এখান থেকে। আমার নিয়মিত অভ্যস্ত ছিল, এবং কিছু কিছু জিন ছিল যারা কিনা আমাকে চিনতো, আমার সঙ্গে গল্প করতো যখন ওর সাথে থাকতো না। এবং ততদিনে আমরা বিয়ে করে ফেলেছি, এবং একসঙ্গে থাকি আর কি। ও এখানে রাত্রেবেলা ওই আমার সঙ্গে থাকে, আর আমিও অনেক সময় ওর ওইখানে যাই আর কি। তবে ম্যাক্সিমাম দিন ও রাত্রেবেলা এসে আমার খাটে ঘুমায় আমার সঙ্গে, এবং এখানে যা হওয়ার হয় আর কি। তো রাত্রেবেলা আমি তখন ওইখানে ওর সঙ্গে বসে আছি। তো ও বললো কি যে আমি একটা কাজে যাচ্ছি, আমি আসতেছি। তো ওর বাড়ির যে ছাদ ছিল সেই ছাদের উপরে আমি বসেছিলাম। তো ঠিক সেই মুহূর্তে দেখলাম বড় ঈগল পাখির মতো একটা পাখি আমার কাছে আসলো, এবং এসে ও আমাকে গিয়ে ওর যে ডানা ছিল সেই ডানা ঝাপটে আঙ্গুল দিয়ে পা দিয়ে আমাকে ধরে এখান থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে অনেক দূরের একটা পাহাড়ের উপর আমাকে দাঁড় করাইছে। এবং সেই পাখিটা আচমকা একটা জিনে পরিণত হলো। জিনদের সঙ্গে তো তখন আমার নিয়মিত উঠা বসা, তাদেরকে দেখতেছি, জানতেছি। তো ওই জিনটা আমাকে বললো যে তুই এরকম করতেছিস কিসের জন্য, তুই ওর সঙ্গে কেন থাকতেছিস? তো আমি তখন বললাম যে আপনি কি, এবং আপনি আমাকে এখানে গিয়েছিল, কারণ ওই জিনটা ছিল এই যে পরি মেয়েটা যাকে আমি বিয়ে করেছি এর আগের স্বামী ছিল, এবং ওর সঙ্গে থাকতো আর কি। তো সামহাও কোনো কারণে তার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে আর কি। তো সে এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে এসেছে। এর কিছুক্ষণ বাদে ওই মেয়েটি, মানে আমার পরি স্ত্রী, তখন সে আমার কাছে আসে। এসে তখন সে আমাকে প্রোটেক্ট করে এবং তাকে এবং বকাঝকা করে। তো আমি তখন তাকে রেগে গিয়ে বলি কিছু, তুই ওকে ছেড়ে দিয়েছিস কিসের জন্য, এখন ও আমার সঙ্গে থাকে, মানে আমার। তো ও চেয়েছিল যে আমাকে মারতে এবং ক্ষতি করতে, কিন্তু আমার যে পরিস্থিতি ছিল সে যে আমাকে কতখানি ভালোবাসে সেটা সেদিনকে আমাকে ও বুঝিয়ে দিয়েছে। ও আমার প্রতি বেশ লয়াল ছিল, এবং সবসময় আমাকে সেভ করার চেষ্টা করতো। এবং সেদিনকে ওকে এমন, আর সে জিনটা আর কি ওইখান থেকে তখন পালাতে বাধ্য হয় আর কি। তারপর আমাকে এখান থেকে নিয়ে আসে এবং বলে কি যে তোমার দিকে কেউ যদি নজর করে তাকায় তাহলে তোর খবর আছে। এর মাঝখানে আমাদের গ্রামে আমার আব্বার সঙ্গে শত্রুতা ছিল আমাদের এক চাচার আর কি। তো সেই শত্রুতার জেরে তারা গ্রামে মাঝে মধ্যে মারামারি হয় না, তো সেমন এক মারামারিতে তো আমাদের পক্ষের লোকজন তো ঠিক কমই, তো মারামারি লেগেছে। তো আমার কিছু জিন ছিল যে কিনা ও দিয়েছে যে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে জিনগুলোকে ডাক দিবা। তো ওই সময় আমি সেই জিনগুলোকে ডাক দিই, এবং ওই সময়টাতে ওদের যে লাঠির বল ছিল ওদেরকে মেরে একদম সব কটাকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে আর কি সেই জিনে। তো এই জিনিসগুলো আবার আমার বেশ আনন্দ লাগতো, এবং এরপর থেকে আমার সঙ্গে কেউ লাগতে আসতো না, যে মানে কেউ কথা বললে আমার সঙ্গে বেশ অদ্ভুত অদ্ভুত কথা বলতাম এবং অদ্ভুতভাবে গায়েব হয়ে যেতাম। অনেকেই মনে করতো, এখনও মনে করে যে আমার সঙ্গে নিশ্চয়ই কিছু আছে যে কিনা আমাকে সবসময় প্রোটেক্ট করে। আমার বয়স এখন 32 বছর, প্রায় 10 বছর ধরে ওর সঙ্গে আছি, ওর সঙ্গে থাকি, বসবাস করি, এবং ও আমার সঙ্গে এখানেই থাকে। কিন্তু এই ঘটনা কেউ জানে না আর কি, যে আমার সঙ্গে পরি আছে একটা, তাকে আমি বিয়ে করেছি, তার সঙ্গে থাকি আমি। মোট কথা গিয়ে জানতে দিলে সমস্যা আর কি, এবং মানুষজন আমার সঙ্গে ভয় কথা বলে না। আমি এখন পর্যন্ত কোনো কাজ করি না, ওই আমাকে সমস্ত টাকা পয়সা এনে দেয়, আমি যখন যা চাই তাই এনে দেয়, এবং এভাবেই কিন্তু আমার সংসার চলছে।
এবং আমি এরকমভাবেই জীবনযাপন করছি এই পরিটার সঙ্গে। জানি না কতদিন তার সঙ্গে থাকতে পারবো, আর এরকমভাবে থাকলে তো সন্তান সন্ততিও হবে না। আমি আসলে এখন খুব বোর ফিল করি ওর সঙ্গে থাকতে, কারণ একটা বউ থাকলে তো সন্তান হতো। ও তখন বললো যে আমি একদিন ওকে বললাম যে আমাদের সন্তান হবে না তো কখনো। ও তখন বললো যে তোমার যদি সন্তান লাগে আমি একটা সন্তান দত্তক এনে দেবো, একদম নবজাতক যারা আর কি বাবা মা নেই এরকম একটা সন্তান এনে দেবো, আমরা দরকার হলে পালবো, তোমার কোনো সমস্যা আছে? তো তারপরে আমি রাজি হয়ে গেলাম। আমরা এখন সেই চিন্তায় আছি যে কোনো সন্তান এনে আমরা পালবো, কারণ একটা ছেলে পেলে তো দরকার আছে এবং সেটা জরুরি বিষয়। ও বলেছে যে ওদের এখানকার জিন ছেলে মেয়ে পাওয়া যায় যা কিনা আমাদের এখানে এসে আমার সঙ্গে থাকবে, এবং আমি যে বিয়ে করেছি সেটা আমি জানিয়ে দিব, ওকে বলেছি আর কি। আসলে এতদিন একা আছি, বিয়ে করিনি এখন পর্যন্ত, সকলে জিজ্ঞেস করে। তোকে আমি বলেছি এই বিষয়ে আমাদের ডিসকাশন চলছে, তো আশা করি আমার জীবন এরকমভাবে ভালোভাবে চলবে। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা, যেটা কিনা আমার সঙ্গে ঘটেছিল সেদিনকে, এবং সেদিনকের পর থেকেই আমি এরকমভাবেই ওর সঙ্গে বসবাস করছি, থাকছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।